হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আমি কিন্তু অনেক দিন ধরেই সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ গ্রুপ ডি 2022-এর যে কঠিন প্রিভিয়াস ইয়ার্স সেগুলো কিন্তু বহুদিন আগে থেকে করিয়ে যাচ্ছি। এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এবং পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো প্রত্যেকটা পরীক্ষা, যেমন টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, গ্রুপ ডি এবং বিশেষ করে যারা গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটা ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ। আজকে করো পার্ট পার্ট 53 এবং এই ক্লাসটা বাংলায় একটা 1 নম্বর কোচিং ইনস্টিটিউট ভিক্টর এডুকেশনেই শুধুমাত্র এরকম শিফট ওয়াইজ ক্লাস হচ্ছে, আর কোথাও তুমি কিন্তু বাংলায় এরকম ক্লাস পাবে না। তাই প্রত্যেককে বলবো ক্লাসের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে এবং অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবে এবং ক্লাসগুলোকে শেয়ার করবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে একটাই কথা বলবো যে এই যে তোমরা যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে, যদি আমার আন্ডারে রেলওয়ে প্রিপারেশন নিতে চাও, তাহলে ভিক্টরি এডুকেশনের যে অফিসিয়াল অ্যাপ, সেই অফিসিয়াল অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। যার লোগো এই লোগোটাই রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো ভিক্টরি এডুকেশন অফিসিয়াল অ্যাপ এবং সেখান থেকে পেইড কোর্সে গিয়ে কিন্তু ক্লাসটাকে পারচেজ করতে পারো। ঠিক আছে, সুন্দরভাবে সিস্টেম রয়েছে, কন্টেন্ট সাজানো রয়েছে, বুঝতে পারবে। ঠিক আছে, অথবা তোমরা ফ্রিতে মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারো। আমি এই ক্লাসের লাস্টে আরো বিস্তারিত বলবো, আপাতত তোমরা পড়াশোনায় ফোকাস করো। দেখো, প্রথম প্রশ্ন আজকে আমরা আলোচনা করব থার্ড শিফট। কবেকার থার্ড শিফট না, 26 সেপ্টেম্বর থার্ড শিফটের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কি বলেছে দেখো, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বি প্রতিস্থাপন প্রতিক্রিয়া ড্যাশের সাথে সঞ্চালিত হয়। অর্থাৎ দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পর্কে নিচের যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেই স্টেটমেন্টের মধ্যে কোনটার সঙ্গে সম্পর্কিত সেটা জানতে চেয়েছে। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে অবক্ষেপণ তৈরি হয়। অর্থাৎ দ্বি প্রতিস্থাপন যে বিক্রিয়া, সেই দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় কি অবক্ষেপণ তৈরি হয়? অবক্ষেপণ মানে কি স্যার? অবক্ষেপণ মানে হচ্ছে প্রেসিপিটেশন। কি বলছি? প্রেসিপিটেশন বলছি। অর্থাৎ মনে করো, মনে করো দুটো বিক্রিয়া করা হলো, দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থে বিক্রিয়া করে একটা নতুন বিক্রিয়ক পদার্থ উৎপন্ন হলো এবং সেখানে একটা সলিড উৎপন্ন হয়, যে সলিডটা কি হয়? অধক্ষেপ, অধক্ষেপ আকারে থিতিয়ে পড়ে থাকে। তো সেটাকে বলা হচ্ছে অধক্ষেপ। জি অবশ্যই দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু অবক্ষেপণ তৈরি হয়। এবং দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয় না, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াটা আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে হয়। কি বললাম? আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াটা হয়, অবশ্যই অবক্ষেপণ তৈরি হয়। গ্যাসের বিবর্তন না, কোনো গ্যাসের উৎপন্ন বা গ্যাস উৎপন্ন হয় না। একটা উৎপন্ন হয় অ্যাকুয়াস ফর্মে, একটা দুটো যদি পদার্থ উৎপন্ন হয়, দুটো কম্পাউন্ড উৎপন্ন হয়, এই দুটো কম্পাউন্ডের মধ্যে একটা থাকে অ্যাকুয়াস ফর্মে আর একটা থাকে সলিড ফর্মে। আমি কি বললাম? দুটো কম্পাউন্ড উৎপন্ন হয় যার মধ্যে একটা থাকে সলিড ফর্মে আর একটা থাকে কিন্তু অ্যাকুয়াস ফর্মে। ক্লিয়ার করতে পেরেছি আমি? ওকে। রং পরিবর্তন, যে অবশ্যই আমরা এনসিইআরটি ক্লাস 10 এর যে ফার্স্ট চ্যাপ্টার কেমিক্যাল রিঅ্যাকশন যদি পড়ি, দেখতে পাবো সেখানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, বিভিন্ন যখন দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, এই যে যেটা প্রেসিপিটেট পড়ছে না, এই প্রেসিপিটেটের কালারটা বিভিন্ন রকম হয়। কোথাও হলুদ বর্ণের অধক্ষেপণ পড়ছে, কোথাও সাদা বর্ণের অধক্ষেপণ পড়ছে। তার মানে কি, যখনই অধক্ষেপণটা বিভিন্ন বর্ণের পড়ছে তখন কি হচ্ছে না, তখন কিন্তু রঙের পরিবর্তন হচ্ছে। তাহলে আমি কি বলবো যে অবক্ষেপণ তৈরি হয়, জি অবশ্যই একদম 100% ঠিক। রং পরিবর্তন হয়, জি অবশ্যই 100% ঠিক, কিন্তু গ্যাসের বিবর্তন কোন রকম হয় না। বোঝা গেছে? তাহলে আমি এখানে বলতে পারবো সঠিক উত্তর কি হবে, আমি এখানে বলতে পারবো সঠিক উত্তর হবে 1 and 3, অর্থাৎ শুধুমাত্র 1 and 3, অপশন নাম্বার 4। তো এইরকম স্টেটমেন্ট টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এইরকম স্টেটমেন্ট টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, যেহেতু তোমাদের এখন ক্লাস নিচ্ছে তো সেক্ষেত্রে বলে দিই, তোমাদের কিন্তু এলপি সিবিটি 2 এর অফিসিয়াল এক্সাম ডেট দিয়ে দিয়েছে 19 এবং 20 মার্চ। ঠিক আছে, 2025। বি কেয়ারফুল ফর দ্যাট। নেক্সট, আধুনিক পর্যায় সারণীতে দেখো তোমাদের এনসিইআরটি তে কিন্তু এই যে পর্যায় সারণী চ্যাপ্টারটাই কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়েছে সিবিএসই সিলেবাস থেকে। কারণ কি, তোমাদের যে অফিসিয়াল সিলেবাস, সেই অফিসিয়াল সিলেবাসে বলা রয়েছে যে ক্লাস 9 and 10 এর সিলেবাস বা আপ টু 9 and 10, এই আপ টু 9 and 10 এর মধ্যে কিন্তু পর্যায় সারণীটা হাঁটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তবুও আমি পর্যায় সারণীটা তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ার্স করাচ্ছি, কিছু কিছু প্রশ্ন যখন আসছে তখন পর্যায় সারণী কিছু কিছু প্রশ্ন করাবো। যেমন প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সারণীতে এক্স মৌলটির একটি ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া রয়েছে। ইলেকট্রনিক কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে 288। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত?
বা এর অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার আমি কি করে পাবো? 2 যুক্ত 8 যুক্ত 8, অর্থাৎ 8 2 10 আর 18। তাহলে 18 কে ভাই? না দেখবে লাস্ট কক্ষটা অষ্টক পূর্তি রয়েছে, মানে সে একটা কে? না সে একটা নিষ্ক্রিয় মৌল। লাস্ট কক্ষ যখন অষ্টক পূর্তি থাকবে সে একটা নিষ্ক্রিয় মৌল, তার মানে এটাও একটা নিষ্ক্রিয় মৌল। আর নিষ্ক্রিয় মৌল যদি হয় 18তম গ্রুপে থাকবে বা 18 নম্বর গ্রুপে থাকবে। আচ্ছা, আধুনিক পরমাণবিক কে আবিষ্কার করেছেন বা আধুনিক পরমাণবিক কার নিয়ম দিয়ে তৈরি? সেটা হচ্ছে মোজলের নিয়ম। ক্লিয়ার? এখানে 18টা গ্রুপ রয়েছে এবং 7টা পর্যায় রয়েছে। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন, রোধের মান দ্বিগুণ হয়ে যায় যদি এর দৈর্ঘ্য ড্যাশ অন্যান্য পরিমিত অন্যান্য অবস্থা, অন্যান্য বৈশিষ্ট্য, অন্যান্য অবস্থা স্থির রাখা হয়। তাহলে রোধের মান দ্বিগুণ হবে যদি এর দৈর্ঘ্যের মান, তার মানে রোধের সঙ্গে দৈর্ঘ্যের সম্পর্ক করতে হবে। আচ্ছা, কোনো একটা পদার্থের রেজিস্ট্যান্স কিসের কিসের উপর নির্ভর করে, কি কি ভাবে নির্ভর করে আমি সেটা দেখি। রেজিস্ট্যান্স মানে কি? একটা কন্ডাক্টর বা একটা পরিবাহীর মধ্যে যে পদার্থটা মানে যে বৈশিষ্ট্যটা, একটা পরিবাহের মধ্যে বা একটা কন্ডাক্টরের মধ্যে যে বৈশিষ্ট্যটা ইলেকট্রনকে কন্ডাক্ট হতে বাধা দেবে, অর্থাৎ আমরা বলতে পারবো যে তড়িৎ পরিবহনে বাধা দেবে বা তড়িৎ পরিবহনকে রেজিস্ট করে রাখবে, বাধা দিয়ে রাখবে, তাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। কিসের উপর নির্ভর করে? রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ, অর্থাৎ লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে লেন্থ যদি দ্বিগুণ বাড়ে তাহলে রেজিস্ট্যান্সও দ্বিগুণ বাড়বে, লেন্থ যদি অর্ধেক হয় তাহলে রেজিস্ট্যান্সও অর্ধেক হবে। 2 নম্বর দেখো, তার প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন। প্রস্থচ্ছেদ মানে কি? এই যে, অর্থাৎ তার যত মোটা হবে একটা তার, একটা পরিবাহী যত মোটা হবে তত তার রেজিস্ট্যান্স কম হবে। একটা পরিবাহী যত শুরু হবে তত তার রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে। ক্লিয়ার? তার মানে এখানে বলছে রোধের মান দ্বিগুণ হয়ে যায়, রোধের মান দ্বিগুণ হয়ে যায় যদি এর দৈর্ঘ্য কি করা হয়? দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। ইয়েস, দ্বিগুণ উইল বি রাইট অ্যান্সার। রোধের মান দ্বিগুণ হয়ে যায় যদি এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। ক্লিয়ার করতে পেরেছি? নিচের কোনটি পাতা থেকে উদ্ভিদের অন্যান্য অংশের সালোক সংশ্লেষণের পণ্য পরিবহন করে? তাহলে একটা কথা বোঝো, মনে করো এই যে উদ্ভিদ, একটা উদ্ভিদ মনে করো, তো এই যে উদ্ভিদ, এই উদ্ভিদের কি রয়েছে? শাখা প্রশাখা রয়েছে বা পাতা রয়েছে ইত্যাদি প্রভৃতি রয়েছে। তাহলে এখানে কি দরকার? সালোক সংশ্লেষে উপস্থিত পণ্য, অর্থাৎ সালোক সংশ্লেষের পণ্য মানে কি? মানে খাদ্য। তাহলে খাদ্য যে পরিবহন করবে সেটা কে? খাদ্য পরিবহন করে কিন্তু ফ্লোয়েম। মনে থাকবে, খাদ্য পরিবহন কে করবে? ফ্লোয়েম। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, কি না ফ্লোয়েমের পরিবহন কিন্তু দ্বিমুখী হয়, অর্থাৎ ফ্লোয়েম নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়, উপর থেকে নিচের দিকেও নিয়ে আসে। বাট জাইলেম কি করে? জাইলেম হচ্ছে জল পরিবহন করে ভাই। কি করে? জল পরিবহন করে। একটা একটা ডিটেলস আমি তোমাদের সামনে আলোচনা করব। জল পরিবহন করে। আর জল সবসময় কি হবে? উদ্ভিদের মূল থেকে ওপরের দিকে যাবে। এটা যদি উদ্ভিদের মূল হয় তাহলে উদ্ভিদের মূল থেকে ওপরের দিকে জল যাবে, তাই না? তাহলে জলটা যাবে নিচ থেকে ওপরের দিকে, আর ফ্লোয়েমটা কিন্তু ওপর থেকে নিচ উভয় দিকে প্রবাহিত হবে। অনেক সময় তোমাদের কি হয়? অনেক সময় তোমাদের এই জাইলেম এবং ফ্লোয়েমের পরিবহনের তীর চিহ্ন দিয়ে দেয় যে কোনটা জাইলেম কোনটা ফ্লোয়েমের সঠিক তীর চিহ্ন তুমি বলো। তো জাইলেমের ক্ষেত্রে আমরা কি বলবো? জাইলেমের ক্ষেত্রে কি বলবো? তীর চিহ্নটা হবে এইরকম একমুখী, ওটা শুধুমাত্র নিচ থেকে ওপরের দিকে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে কি বলবো? ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা বলবো দ্বিমুখী, অর্থাৎ ওপর থেকে নিচ থেকে ওপরের দিকেও কাজ করে, ওপর থেকে নিচের দিকে কাজ করে। ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম, মনে রেখে দাও, পরীক্ষা আসবে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, কোলেন কাইমাটা কি স্যার? না কোলেন কাইমা হচ্ছে এটা একটা সরল স্থায়ী কলা, যেটা উদ্ভিদকে কি করে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদকে একটা দৃঢ়তা প্রদান করবে কে? এই কোলেন কাইমা। ক্লেরেন কাইমা কি স্যার? এটাও একটা সরল স্থায়ী কলা। এটা কি করে? নারকেলের যে ছিবড়া থাকে, বিভিন্ন যে ছিবড়া টাইপের যে অংশগুলো থাকে সেই সমস্ত জায়গায় ক্লেরেন কাইমা পাওয়া যায়। এটাও একটা দৃঢ় করতে সাহায্য। ওকে। আর ফ্লোয়েম এবং জাইলেম কি? না এটা হচ্ছে একটা কলা, উদ্ভিদ কলা, বাট এটা হচ্ছে জটিল স্থায়ী কলা। তাহলে ফ্লোয়েম জাইলেম জটিল স্থায়ী কলা, কোলেন কাইমা স্ক্লেরেন কাইমা এটা হচ্ছে সরল স্থায়ী কলা। ক্লিয়ার করতে পেরেছি? একটা একটা প্রশ্ন তোমরা ভালো করে বুঝবে, অপশন গুলো বুঝবে। আচ্ছা, এই প্রশ্নটা স্পেশাল আমি ইংলিশে কেন রেখেছি স্যার? কারণ কিছু প্রশ্ন থাকে ইংলিশ না না বুঝতে পারবে না, ভালো করে বুঝবে, আমি যেটা বোঝাচ্ছি বুঝবে, বাংলাতেও বলে দিচ্ছি। দেখো, সিলেক্ট দা, এই টাইপের প্রশ্ন হলে কিন্তু পরীক্ষা হলে খবর আছে ভাই। ভালো করে অ্যানালিসিস করে তুমি যদি এখন থেকে না পড়ে যাও এই টাইপের প্রশ্ন, পরীক্ষা হলে যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে খবর আছে। মানে এই যা কম্পিটিশন, এই কম্পিটিশন বিট করতে গেলে এইরকম প্রশ্ন তোমাকে পারতে হবে।
Select the correct property or properties from among the following with respect to the reflection of light by concave mirror. একটা কনকেভ মিররে যখন রিফ্লেকশন হচ্ছে, সেই রিফ্লেকশনের ক্ষেত্রে নিচের যে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2 বা এ নাম্বার স্টেটমেন্ট, বি নাম্বার স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক। প্রথমে আমি সেই কনকেভ মিরর মানে কি অবতল দর্পণ ভাই। কনকেভ মিরর মানে কি অবতল দর্পণ। অবতল দর্পণটা দেখতে কি রকম হয়? এই রকম দেখতে হয় অবতল দর্পণ। যার এই দিকটা হচ্ছে কি? এই দিকটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস। রিফ্লেক্টিং সারফেস ক্লিয়ার করতে পেরেছি আমি? এর বলছে লাইট ডাজ নট ওবে দ্য লজ অফ রিফ্লেকশন অ্যাজ দ্য কনকেভ সারফেস ইজ কার্ভড সারফেস। এটা তো সম্পূর্ণ ভুল। সবসময় মনে রাখবে মিরর যে কোনো রকম হতে পারে। মিরর কি রকম হয়? তিন রকম প্রধানত মিরর হয়। একটা হচ্ছে সমতল দর্পণ, এটা হচ্ছে এই রকম হয়। একটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে এইটা অবতল দর্পণ। আর একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের রিফ্লেক্টিং সারফেসটা এই দিকটা হয়, এই দিকটা রিফ্লেক্টিং সারফেস। এটা হচ্ছে কি? উত্তল দর্পণ। তাহলে এই যে দর্পণ গুলো রয়েছে, এই প্রত্যেকটা দর্পণ ভালো করে মনে রাখো, কিপ ইন মাইন্ড দ্যাট প্রত্যেকটা দর্পণ কিন্তু রিফ্লেকশনের যে রুল, যে আলো এক মাধ্যম থেকে এলো, আলো আপতিত হলো, দিয়ে ওই মাধ্যমে ফিরে গেল, এই যে রিফ্লেকশনের যে রুল বা আলোর প্রতিফলনের যে রুল, সেই রুলটা কিন্তু মেনে চলে। তারপরের যে জায়গাটা বলেছে, তারপরের যে স্টেটমেন্টটা বলেছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে পড়বে। কি বলেছে? বলেছে লাইট রে ডিরেক্টেড অন দা পোল অফ এ কনকেভ মিরর। আমি একে একে দেখাচ্ছি। একটা লাইট রে কোথায় আসছে না পোল, এইটা হচ্ছে কি বলা? এটা হচ্ছে কনকেভ মিররের পোল বলা। আমি একটা একটা অংশ বলছি। পোল মানে কি? মেরু। এই অংশতে কি থাকে? ফোকাস। ফোকাস। এই অংশতে কি থাকবে? সেন্টার অফ কার্ভেচার মানে কি? বক্রতা কেন্দ্র। তাহলে বলছে এ লাইট রে ডিরেক্টেড অন টু দা পোল অফ এ কনকেভ মিরর। একটা লাইট রে কোথায় আসছে না পোলের দিকে আসছে। এই যে পোলের দিকে আসছে, রিট্রেসেস অর্থাৎ বিপরীত দিকে যাবে। রিট্রেসেস দা পথ অফ ইনসিডেন্ট ইন দা অপোজিট ডিরেকশন। অর্থাৎ বলছে যদি একটা রে, বাংলায় বলছে আমি, যদি একটা রে অবতল দর্পণের মেরুর দিকে আসে, তাহলে সেই রেটা কি হবে না এই দিক বরাবরই চলে যাবে। এটা কি ঠিক স্যার? না, এটা ঠিক না, এটা ভুল। যদি একটা রে মেরুর দিকে আসে, তাহলে সেটা কোন দিক দিয়ে পাস হবে জানো তো? কোন দিক দিয়ে পাস হবে বলে দিই। সেটা হচ্ছে পাস হবে এই দিক দিয়ে পাস হবে, অর্থাৎ এইভাবে কিন্তু রেটা চলে যাবে। বোঝা গেল? তাহলে এটাও কিন্তু আমার ভুল দেওয়া রয়েছে। কেন ভুল ভালো করে বুঝতে পেরেছো কি? কেন ভুল ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না একটু বলো। আরে হ্যাঁ কি না একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট আমি দেখতে চাই যে সত্যিকারে বুঝতে পারছো কিনা। আমি বহুত এফোর্ট দিয়ে ট্রাই করছি যাতে তোমরা একদম সিম্পলি মাথায় ঢোকে। তার এই রে ডায়াগ্রামটা কোথায় পাবো? এনসিইআরটি তে পাবো। এনসিইআরটি দেখো এখানে আমি সুন্দর করে বুঝিয়ে রেখেছি। এটা এক্স্যাক্টলি এনসিইআরটি থেকে কপি হয়েছে। কি বলেছে স্যার? এটা কি না, এটা হচ্ছে রে ডায়াগ্রাম। কোথায় রয়েছে? ক্লাস 10 এনসিইআরটি তে রয়েছে। যে একটা রে কোন পজিশনে আপতিত হলে সেটা প্রতিফলিত হওয়ার সময় কোন দিকে যাবে। দেখো কি বলেছে, প্রধান অক্ষের সাথে তির্যক। প্রধান অক্ষ কোনটা? এইটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে এসে কোন রশ্মি অবতল দর্পণ অথবা উত্তল দর্পণ, অবতল এবং উত্তল উভয় ক্ষেত্রেই সেম, কিন্তু উত্তল দর্পণে পি বিন্দুতে অর্থাৎ দর্পণটির মেরুতে আপতিত হলে তির্যক হয়ে প্রতিফলিত। দেখো এই যে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছিল যে এখানে আপতিত হয়েছে এই দিক দিয়ে ঘুরে যাবে। না, এটা ভুল, এটাই কিন্তু সঠিক। বুঝতে পেরেছো? আপতিত প্রতিফলিত রশ্মি সমূহ আপতন বিন্দুতে প্রতিফলনের সূত্র সমূহ অনুসরণ করে প্রধান অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে কোণ আই আর কোণ আরটা কিন্তু ইকুয়াল। ক্লিয়ার করতে পেরেছি? এটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম। অর্থাৎ এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে তোমাদের পরীক্ষায় 2025-এর যে পরীক্ষা হবে সেখানে যদি অবতলের বদলে উত্তল করে দেয়, তাহলেও কিন্তু বিষয়টা সেমই থাকবে। অর্থাৎ বিষয়টা এটাই হবে যেটা তির্যক ভাবে আসবে। কারণ কি দেখো এখানেও তো রিফ্লেক্টিং সারফেস, এটা তো এখানেও দেখো এসেছে আবার এদিক দিয়ে বেরিয়ে গেছে। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকের কাছে? আচ্ছা, যদি এবার তুমি বলবে স্যার তাহলে কি এমন কোন পজিশন আছে যেখান দিয়ে রেটা এলে সেই পথেই ঘুরে যায়? জি অবশ্যই আছে। সেই এটার নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যদি একটা রে বক্রতা কেন্দ্র দিয়ে আসে, যদি একটা রে অবতল দর্পণ বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মি অথবা উত্তল দর্পণে বক্রতা কেন্দ্রমুখী রশ্মি প্রতিফলনের পর একই পথ বরাবর ফিরে আসে, অর্থাৎ যদি বক্রতা কেন্দ্র দিয়ে যেত রেটা, তাহলেই একমাত্র প্রতিফলিত হওয়ার পর কিন্তু সেই রাস্তা দিয়েই ফিরে যেত।
ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু মেরু দিয়ে গেলে কি হবে, এখানে বলেছে মেরুতে আপতিত হয় বা মেরুতে আচ্ছা এইটারই বাংলা ভার্সন এখানে পরেরটা দেওয়া রয়েছে। হ্যাঁ, মেরুতে আপতিত হয়, কিন্তু মেরুতে আপতিত হলে কিন্তু ওটা তির্যক ভাবে ঘুরে চলে আসে। ক্লিয়ার করতে পেরেছি। কিন্তু এটা যদি সেন্টার অফ কার্ভেচার দিত, এখানে মেরুর বদলে যদি সেন্টার অফ কার্ভেচার দিত, দেন আমি এটা ঠিক বলতাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, এখানে উত্তরটা হয়ে যাবে বোথ আর ইনকারেক্ট, বোথ আর ইনকারেক্ট উইল বি রাইট। ফাইন, নেক্সট। খুব ভালো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ভুল হয় তোমাদের। আচ্ছা, অপশন গুলো বলে দিই, এ, বি, ই আর হচ্ছে ই। যদি আলো বাতাস থেকে কিছু মাধ্যম এ তে প্রবেশ করে যার প্রতিসরণ সূচক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.33 থাকে, তাহলে এ মাধ্যমে আলোর গতি কত? খুব ভালো একটা প্রশ্ন। তাহলে মনে করো এইরকম একটা বিভেদ তল, আলোর কি হয়েছে, আলোর প্রতিফলন হয়েছে। অর্থাৎ আলো, মনে করো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম যার প্রতিসরাঙ্ক মনে করো মিউ এ দিয়ে দিচ্ছি, মানে ছোট হাতের মিউ এ। আর এটা হচ্ছে এ মাধ্যম, কোন মাধ্যম বলেনি, যার রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1.33, 1.33 মানে সাধারণত জল মাধ্যমের হয়। আমি মিউ এখানে বড় হাতের এ দিচ্ছি যেহেতু এ মাধ্যম বলেছে। ঠিক ঠিক আছে। তাহলে আলোক রশ্মি কি হচ্ছে না, আলোক রশ্মি এখানে প্রতিসরণ হচ্ছে। আলোক রশ্মি এখানটা দেখো লঘু মাধ্যম থেকে কি হচ্ছে না ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। ভালো করে বুঝবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। তাহলে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে আলোক রশ্মিটা। একটু ভালো করে আঁকি, অভিলম্বের দিকে সরে আসবে আলোক রশ্মিটা। আলোক রশ্মিটা কি হবে, এইভাবে যাবে, এইভাবে যাওয়ার কথা, কিন্তু সেটা অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এইটা হচ্ছে কি আমার প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে আমার আপতন কোণ। ক্লিয়ার? মনে রাখবে এই যে মিউ বা প্রতিসরাঙ্ক কি হয় না, মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে কোন একটা মাধ্যমের, তার মধ্য দিয়ে আলোর গতিবেগ তত কম হবে। অর্থাৎ মিউটা আলোর গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক, মিউটা আলোর গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতিক, এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমি বলতে পারি যে এ মাধ্যমের, ভালো করে বুঝবে, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, যদিও তোমরা ফর্মুলা দিয়ে ডাইরেক্ট মুখস্থ করে করতে পারো, কিন্তু আমি কাউকে মুখস্থ করাতে চাই না, যার জন্য প্রত্যেকটা সময় ফর্মুলা গুলো বোঝাই। এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান কি লিখতে পারি, ব্যস্তানুপাতিক। তো সমান সমান কি লিখতে পারি, এইটা সমান সমান বায়ু মাধ্যমে আলোর বেগ, বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ বা এ মাধ্যমে আলোর বেগ। ক্লিয়ার করতে পেরেছি কি, ক্লিয়ার করতে পেরেছি কি? কারণ যেহেতু এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, আলোর বেগ, তাহলে কি লিখতে পারি, এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1.33, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 1, বায়ু মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ওই মাধ্যমে আলোর বেগ আমাকে বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এ ইকুয়াল টু কি লিখতে পারি, এ মানে ধরো ওই মাধ্যমে আলোর বেগটা আমি ধরে নিচ্ছি, যেটা বার করতে হবে এ মাধ্যমে আলোর বেগ, লিখতে পারি 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.33। তাহলে কি করে ক্যালকুলেট করবে এটা একটু বলে দিন। বলছি 3 × 10⁸ কে তুমি 1.33 দিয়ে ভাগ করো, এখানটা করছি আমি। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই 1.33 বদলে তুমি এখানে 300 করে দাও, ইন্টু 10⁸ টাকে সেম রাখো, ডিভাইড বাই 133। এবার 133 কে যদি 300 কে ভাগ করো, তাহলে প্রথমটা কত হবে, 133 2 এ যাবে। তাহলে 2 দিয়ে কটা অপশন রয়েছে, দুটো অপশন, তাহলে এটাকেও কেটে দাও আর এটাকেও কেটে দাও। 133 2 এ কত হচ্ছে, 300 কে তুমি 266, তাহলে কত হচ্ছে 4, আর এদিকে হচ্ছে তোমার 4, আর এদিকে তোমার হচ্ছে কত 5, তাই তো? এদিকে হচ্ছে কত 4, আর এদিকে হচ্ছে 5 না, সরি 3 হচ্ছে, 3 3 4। তাহলে 3 4 যদি 0 নাও, এবার 133 কত দিয়ে যাবে, 133 সাথে 700 মতো হয়েছে, 133 6 দাও, 133 6 দিলে কত হচ্ছে 2.26, আর 2.267 রয়েছে। আচ্ছা 2.26, আচ্ছা 2.26 রয়েছে, 2.26 রয়েছে, মানে 2 পয়েন্টের পর 2 দিয়ে যাবে, এটাই বলছে তো। আচ্ছা 266, এটা কত রয়েছে 340 তো, হ্যাঁ 340 রয়েছে তো, এখানে 6 7 8 9 340, হ্যাঁ 2.26 হবে একদম, ভেরি গুড। 2.26 উইল বি রাইট অ্যান্সার। 2.6 হবে না, 6 হলে তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এখানে তো 340, তার মানে 2.26 হবে। বোঝা গেছে কিভাবে ক্যালকুলেশনটা করলাম, ইজি ক্যালকুলেশন। তুমি জাস্ট কি করবে, 1.33 বদলে এখানে 300 করবে, 10⁸ টাকে একই রাখবে, 10⁸ টাকে চেঞ্জ করবে না। বুঝতে পেরেছো? তো এইভাবে হবে 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে বলো? চলো নেক্সট।
নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি প্রকৃতির ডায়াটমিক? ডায়াটমিক মানে কি? দেখো অ্যাটম মানে কি, যেমন মনে করো হাইড্রোজেন, মনে করো নাইট্রোজেন, যখন শুধু এন লিখছে এগুলো তখন হচ্ছে অ্যাটম মানে পরমাণু। এবার এগুলো সুস্থিত হওয়ার জন্য আর একটা পরমাণুকে নিজের সাথে নিয়েছে, যখন কি H2 গঠন করছে। হাইড্রোজেন মানে কি H2, অর্থাৎ এগুলো হচ্ছে অণু বা মলিকিউল। কেন? কারণ দুটো হাইড্রোজেনের অ্যাটম মিলে, দুটো হাইড্রোজেনের পরমাণু মিলে একটা অণু তৈরি করেছে, বা এটাকে কি বলছে? মলিকিউল বলছে। এগুলো ছোট ছোট কনসেপ্ট, যতক্ষণ না বুঝবে পরীক্ষা হলে মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাবে না। তাহলে নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2 মানে কি? ডায়াটমিক মানে দুটো অ্যাটম রয়েছে, অর্থাৎ একটা মলিকিউল হাইড্রোজেনের মধ্যে দুটো অ্যাটম রয়েছে। নাইট্রোজেন দুটো অ্যাটম রয়েছে, ক্লোরিন Cl2 দুটো অ্যাটম রয়েছে। বাট হিলিয়াম কিন্তু ডায়াটমিক নয়, মনো অ্যাটমিক বা মনোটমিক, অর্থাৎ একটাই অ্যাটম আর একটাই মলিকিউল, একটা মলিকিউলের মধ্যে একটাই অ্যাটম রয়েছে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে মনো অ্যাটমিক। তাই বলছে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি প্রকৃতির ডায়াটমিক অণু হিসেবে উপস্থিত নয়? হিলিয়াম উইল বি ইউর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি? হিলিয়াম উইল বি ইউর রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই দেখো এখানটা তোমাদের এনসিইআরটি ক্লাস 9 এর চ্যাপ্টার আর্গন এক পারমাণবিক, হিলিয়াম এক পারমাণবিক, অক্সিজেন দ্বি পারমাণবিক। কেন স্যার O2 লিখি? হাইড্রোজেন দ্বি পারমাণবিক। কেন স্যার H2 লিখি? এটা পুরো মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন দ্বি পারমাণবিক N2, ক্লোরিন দ্বি পারমাণবিক Cl2, ফসফরাস P4, সালফার বহু পারমাণবিক S8 লিখি আমরা সাধারণত। এবং এইটাই মনে রাখবে যে বহু পারমাণবিক নিচের কোনটা, যেগুলো একটা মলিকিউলে অনেকগুলো পরমাণু প্রেজেন্ট থাকবে। S8 দেখো 8টা পরমাণু নিয়ে একটা সালফার মলিকিউল গঠন হয়েছে। ক্লিয়ার? নিচের কোন দ্রবণকে পিএইচ কাগজকে নীল করবে? আচ্ছা, কোন দ্রবণ পিএইচ কাগজকে নীল করবে? আচ্ছা, পিএইচ কখন নীল হবে ভাই? না, ওটা যখন ক্ষার হবে। মনে রাখবে বিপদ যখন হয় তখন লাল হয়, অ্যাসিডটা বেশি বিপদ, তো অ্যাসিডের পিএইচটা লাল হবে আর ক্ষারে নীল হবে। লেবুর রস কি হচ্ছে? লেবুর রস অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস HCl অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। তার মানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ ক্ষারে যখন আমি পিএইচ পেপারটা দেব তখন সেটা কি হবে? তখন সেটা কিন্তু নীল রং ধারণ। পরবর্তী প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও অ্যাসিড। নিচের কোনটি মানবদের নাড়াচড়ার জন্য যায়? অর্থাৎ মানবদেহের যে হাত পা, এই যে আমি হাত দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ, এই যে পা নাড়ছি, তো এটা কিসের জন্য হচ্ছে? স্নায়বিক এবং সংযোজক টিস্যুর সংমিশ্রণ। দেখো সংযোজন টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। এবার কথা হচ্ছে দেখো কানেকটিভ টিস্যুর মধ্যে কে কে রয়েছে? কানেকটিভ টিস্যুর মধ্যে ব্লাড রয়েছে, কানেকটিভ টিস্যুর মধ্যে বোন রয়েছে, এইগুলো রয়েছে। তো এগুলো ডেফিনেটলি একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, বাট নড়তে গেলে তোমাকে তো স্নায়ু দরকার, নার্ভ দরকার। তো নার্ভটা এখানে নার্ভ রয়েছে, কিন্তু সংযোজক টিস্যু হলে তো হবে না, মাসেল তো দরকার। মাসেল না হলে কি করে হবে? কারণ তো মনে রাখবে নার্ভ সবসময় মাসেলস এর মধ্য দিয়ে যায়, নার্ভ কখনো হাড়ের মধ্যে যায় না। মানে হাড়ের মধ্যেও যায়, কিন্তু আমাদের যে নাড়াচাড়ার জন্য যে ইনফরমেশন, কারক, এফেক্টার, এগুলো সবসময় কিন্তু মাসেলস এর মধ্যে যায়। পেশি এবং সংযোজক টিস্যু তো নার্ভই তো নেই, এখানে নার্ভ আছে কিন্তু মাসেল নেই। নেক্সট দেখো স্নায়বিক এবং পেশি টিস্যু, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। অর্থাৎ স্নায়ু এবং পেশি, এই দেখো এনসিইআরটি তে পিকচারটা রয়েছে, এই যে এটা হচ্ছে মাসেল ফাইবার, মাসেল এবং স্নায়ু, এই দুটো মিলে কিন্তু তোমার কি করছে না, তোমার নড়াচড়া করতে সাহায্য করছে। চলো পরবর্তী প্রশ্ন। বলেছেন নিচের কোন বিবৃতিটি ফলস? এরকম প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু দেয়, ওটা ট্রু ফলস, কোনটা ফলস কোনটা ট্রু সে রিলেটেড। প্রতিটি জনন কোষ প্রতিটি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নেবে। ভালো করে বুঝবে। দেখো আমরা কি জানি, মেল দেহে বা পুরুষদের দেহে কি হয় না, পুরুষদের আমরা টোটাল কি জানি যে 46টা ক্রোমোজোম আমাদের দেহে থাকে, 46টি ক্রোমোজোম। তার মধ্যে কি জানি যে 22টা মানে 22 জোড়া, অর্থাৎ 44টা কি থাকে? অটোজোম। 44টা হচ্ছে অটোজোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। কি বললাম? 44টা অটোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম। তাহলে এখানে কি রয়েছে না, 44টা অটোজোম প্লাস মেলদের দেহে রয়েছে দুটো সেক্স ক্রোমোজোম, এইটা মিলে কি হচ্ছে? একটা মেল বডি তৈরি হচ্ছে। আর ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে? ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে? 44টা অটোজোম প্লাস এক্স এক্স, এইটা মিলে কিন্তু দেখো 44 যুক্ত 2 46, 44 যুক্ত 2 46। ওকে, এইবার হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বলছে প্রতিটি জনন কোষ থেকে প্রতি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নেবে, অর্থাৎ একটা সেট করে ক্রোমোজোম নেবে। তার মানে এখান থেকে যখন জনন কোষ তৈরি হবে না, জনন কোষ যখন তৈরি হবে তখন 23 জোড়া তার কি হবে, মানে 23টি তার কি হবে না ক্রোমোজোম থাকবে।
অর্থাৎ এখান থেকে হয় এক্স নেবে অথবা ওয়াই নেবে, যে কোনো একটা নিয়ে কিন্তু সে কি গঠন করবে, একটা জনন কোষ গঠন করবে। এটা একদম ঠিক রয়েছে। গ্যামেট গঠনের সময় দুটি অ্যালিল একত্রিত হয়। ভাই গ্যামেট গঠনের সময় দুটি অ্যালিল একত্রিত কি করে হবে? অ্যালিল মানেই তো গ্যামেট, ভালো করে বুঝবে, অ্যালিল মানেই তো গ্যামেট। তো অ্যালিল দুটো যখন একসাথে হবে তখন কি হবে? তখন তো এখানে জাইগোট সৃষ্টি হওয়ার কথা। তাহলে দিস ইজ ইওর ফলস স্টেটমেন্ট। জিন ক্রোমোজোমের উপর অবস্থিত, একদম ঠিক, প্রতিটি জিন একটি বিষয় নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক রয়েছে, বাট অপশন নাম্বার 2 উইল বি রাইট অ্যান্সার। একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে জলের মাধ্যমে প্রবেশ করে বা জল মাধ্যমে প্রবেশ করছে, যাতে আপতন কোণ এক্স ডিগ্রি এবং প্রতিসরণ কোণটি ওয়াই ডিগ্রি, অনুপাতের মান সাইন ওয়াই বাই সাইন এক্স। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর ভুল হয় এটাতে, প্রচুর ভুল হয়। ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বোঝাচ্ছি তোমাদের, ভালো করে বুঝবে বিষয়টা কি বলতে চেয়েছে। দেখো একটা আলোক রশ্মি কি হচ্ছে, এটা মনে করো বায়ু মাধ্যম মিউ জি, আর এটা মনে করো জল মাধ্যম মিউ ডব্লিউ, ঠিক আছে? এবার বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করছে, রশ্মিটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। তাহলে এইটা হচ্ছে কি আমার আর, আর এইটা হচ্ছে আমার আই। দেখো আমরা স্নেলের সূত্র অনুযায়ী কি পড়েছি? স্নেলের সূত্র অনুযায়ী আমরা পড়েছি, এই স্নেলের সূত্রটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যে যখন একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে বা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যায়, তখন প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু, আমি কি বললাম? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কিরকম লিখি? না, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে আমরা বলতে পারি যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, বা আমরা বলতে পারি যে মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ জি ইজ ইকুয়াল টু কি হয় না, ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। বোঝা গেছে? তো এইটা হচ্ছে মেন ফর্মুলা, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এটা প্রচুর ছেলে মেয়ে ভুল করে এই জায়গাটা বুঝতে, উল্টো করে দেয়। কিন্তু আমাকে এখানে কি দিয়েছে? আমাকে বলেছে আপতন কোণ এক্স, অর্থাৎ এইটা এক্স, আর প্রতিসরণ কোণ ওয়াই, এইটা ওয়াই। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ জি ইজ ইকুয়াল টু কত না, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই। বলতে পারি কি পারি না স্যার? কিন্তু আমাকে এখানে কিসের অনুপাত চেয়েছে? সাইন ওয়াই বাই সাইন এক্স এর অনুপাত চেয়েছে। তাহলে সাইন ওয়াই বাই সাইন এক্স এর অনুপাত কত? উল্টে যাবে। তাহলে সাইন ওয়াই বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু কত হবে না, মিউ জি ডিভাইডেড বাই মিউ ডব্লিউ। মিউ জি মানে কি? বায়ুর প্রতিসরাঙ্ক কত? 1। আর মিউ ডব্লিউ মানে কি? জলের প্রতিসরাঙ্ক বাই দেওয়া রয়েছে 1.3। তাহলে অ্যান্সার কত হবে? 1/1.3। ক্লিয়ার কিনা বলো? 1/1.3 ক্লিয়ার কিনা বলো? এই জায়গাটা প্রচুর ভুল করে। স্নেলের সূত্রটা বুঝতে শেখো। স্নেলের সূত্র যেটা আমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্র বলি, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ টু ওয়ান, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ টু ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান, মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান। অর্থাৎ জল মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে যেটা যেটা সাপেক্ষে বলবে সেটা তুমি নিচে রাখবে, যেটা সাপেক্ষে বলবে সেটা তুমি হরে রাখবে, তাহলে হয়ে গেল। ডিনোমিনেটরে রাখবে সেটা, তাহলে হয়ে গেল। তাহলে মিউ ডব্লিউ বাই মিউ জি ইকুয়াল টু সাইন এক্স বাই সাইন ওয়াই, কিন্তু আমাকে তো চাই না, আমাকে তো সাইন ওয়াই বাই সাইন এক্স চেয়েছে। তাহলে সাইন ওয়াই বাই সাইন এক্স কত হবে? মিউ জি বাই মিউ ডব্লিউ, 1/1.3। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ভালো লাগলে একটা করে লাইক করবে। চলো পরবর্তী প্রশ্ন। কোন উপাদান সিলিকনের মতো একই ভ্যালেন্সি দেখায়? এটা আর বলার কিছু নেই, সিলিকনের মতো একই ভ্যালেন্সি দেখাবে সি এন্ড জেই, ঠিক আছে, কার্বন এবং জার্মেনিয়াম। এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রশ্ন, তাই বিশেষ কিছু এক্সপ্লেনেশন করছি না, পর্যায় সারণীটা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাবো, ঠিক আছে? ওকে, চলো পরবর্তী প্রশ্ন। সরি। একজন ছাত্র একটা ফিতা নেয় এবং অক্সিজেনের উপস্থিতিতে এটি পুড়িয়ে দেয়, এটি ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিবর্তিত কোন প্রক্রিয়া ঘটেছে? আমাকে একটা কথা বলো, এই যে পোড়ানো, আগুন লাগানো, এখানে কি হয় জানো তো? এখানে অ্যাকচুয়ালি অক্সিজেনটা অ্যাড হয়। যেমন মনে করে তুমি একটা কয়লাকে পুড়িয়েছো, তাহলে কি হয়? কয়লার মধ্যে কার্বনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, এটাও একটা জারণ বিক্রিয়া। তুমি মনে করো ম্যাগনেসিয়াম ফিতাকে পুড়িয়েছো, তাহলে ম্যাগনেসিয়াম ফিতা পুড়িয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে? ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করেছে। তা এটাও একটা জারণ বিক্রিয়া। তো এগুলো প্রত্যেকটাকে যখন তুমি পোড়াবে না, তখন একটা জারণ বিক্রিয়া ঘটবে। কেন
না কারণ অক্সিজেনটা অ্যাড হয়ে যাবে বা অক্সিজেনটা যুক্ত হয়ে যাবে, অক্সিজেন যুক্ত হলে কি হয়, জারণ হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভালো একটা প্রশ্ন বলেছে। আচ্ছা 0.2, আচ্ছা এই প্রশ্নটা ঠিক করে নাও। 0.2, 0.4, 0.6 ওহম, 0.8 ওহম 20 ভোল্ট ভোল্টেজ জুড়ে সিরিজে সংযুক্ত। তাহলে 1 2 3 4 চারটে রেজিস্ট্যান্স 20 ভোল্টের ভোল্টেজ জুড়ে সিরিজে সংযুক্ত রয়েছে। এবার বৈদ্যুতিক সার্কিটের নেট শক্তি কত বলেছে। অ্যাকচুয়ালি শক্তি না, এটা ক্ষমতা কত বলতে হতো, ক্ষমতা কত। ঠিক আছে, প্রশ্নটা একটু ঠিক করে নাও। 0.2, 0.4, 0.6, 0.8 ওহম এর রোধ, ঠিক আছে, 20 ভোল্ট ভোল্টেজ জুড়ে সিরিজে সংযুক্ত বৈদ্যুতিক সার্কিটের নেট ক্ষমতা কত। দেখো তাহলে একটা দুটো তিনটে 1 2 3 4 চারটা আমার রেজিস্ট্যান্স কানেক্টেড রয়েছে 20 ভোল্টের সাথে, আমাকে কি বের করতে হবে, ক্ষমতা। ওকে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স কত বা টোটাল রোধ কত ভাই, সব যোগ করে দাও। 0.2 প্লাস 0.4 প্লাস 0.6 প্লাস 0.8, 6 4 10, 8 2 10, 10 2 20, 2.0 ওহম। ভোল্টেজ কত, ভোল্টেজ ভি কত না 20 ভোল্ট। আচ্ছা পি ইকুয়াল টু আমরা কি জানি, ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু মানে ভি ইন্টু আই, ভি ইন্টু আই জানি। আচ্ছা আই এর মান কি বের করতে পারবো, ভি ইকুয়াল টু আই আর দিয়ে অবশ্যই বের করতে পারবো। আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। তাহলে ভি কত স্যার 20, আর কত স্যার 2, তার মানে আই এর মান কত 10। আচ্ছা পি ইকুয়াল টু ভি কত, ভি হচ্ছে 20 আর আই কত স্যার এক্ষুনি বের করলাম 10, তাহলে 2 ইন্টু 10 সমান 200। 200 কি 200 ওয়াট। ক্লিয়ার, 200 ওয়াট উইল বি। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি, জি অবশ্যই স্যার ক্লিয়ার হয়েছে। তো এই রকম প্রশ্ন, এগুলো একটু ইজি প্রশ্ন, এগুলো আসলে তুমি করতে পারবে অটোমেটিক। চলো নেক্সট প্রশ্ন। সংক্রমণ এবং অসুস্থতা এড়াতে মেয়েদের মাসিক প্রবাহের সময় স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। অর্থাৎ মেয়েদের যখন পিরিয়ডস হয় তো সেই সময় মেয়েদের একটু বিশেষ যত্ন নেওয়া উচিত। তো এই সম্পর্কিত কিভাবে যত্ন নেওয়া উচিত সেই সম্পর্কিত একটা ফলস স্টেটমেন্ট আমাকে জানতে চাই। ফলস স্টেটমেন্ট, মেয়েদের তাদের মাসিক চক্রের ট্র্যাক রাখা উচিত এবং মাসিক শুরু হওয়ার জন্য প্রস্তুত হওয়া উচিত, একদম ঠিক। অর্থাৎ অনেক মেয়েরা দেখবে যে ক্যালেন্ডারে ডেট দেখতে ভুলে যায়, কারণ ক্যালেন্ডারের ডেট দেখতে ভুলে গেলে প্রবলেম কি হবে, যে পরবর্তী মাসিক চক্রটা ঠিক ডেটে হচ্ছে কিনা, 28 দিনের যে একটা সাইকেল মেনটেন হচ্ছে কিনা সেটা তো সে দেখতে পাবে না, ফলে তার কোনো ত্রুটি রয়েছে কিনা সে বুঝতে অনেকটা দেরি করে ফেলবে। তো এটা অবশ্যই ট্র্যাক রাখা উচিত। মেয়েদের পুষ্টির চাহিদা মেটাতে চিপস এবং প্যাক করা বা টিনজাত খাবার খাওয়া উচিত, এটা একদম ভুল, একদম ভুল। একটা পিরিয়ডস যাদের হবে মেয়েদের, তাদের আয়রন যুক্ত খাবার খেতে হবে। কেন স্যার, কারণ পিরিয়ড যখন হয় তখন প্রচুর ব্লাড ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে যেতে থাকে, যার ফলে কি হয়, ব্লাডের মধ্যে থাকে যে আয়রন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন দিয়ে, সেই আয়রনও বেরিয়ে যায়, মানে আয়রন বেরিয়ে যায় কি, আয়রনের অভাব দেখা যায়। তার জন্য মেয়েদের আয়রন ঘটিত যে খাবারগুলো, যেমন কমলা লেবু থেকে শুরু করে, আমলকি থেকে শুরু করে, দুধ থেকে শুরু করে, এই যে আয়রন এবং ক্যালসিয়াম ঘটিত যে খাবার সেগুলো খাওয়া উচিত, কিন্তু চিপস, প্যাক করা বা টিনজাত খাবার খাওয়া কখনোই উচিত না। স্যানিটারি ন্যাপকিন বা পরিষ্কার ঘরে তৈরি প্যাড ব্যবহার করা উচিত, একদম ঠিক। কাপড় ব্যবহার করা উচিত না, প্যাড ব্যবহার করা উচিত। এবং মেয়েদের প্রতি 4-5 ঘন্টা অন্তর প্যাড পরিবর্তন করা উচিত, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ঘা হয়ে যায়, জ্বালা পোড়া করতে থাকে, নানা রকম প্রবলেম দেখা যায়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে যে অপশন নাম্বার 2। পরবর্তী প্রশ্ন, 12 ভোল্টের একটি ব্যাটারি এটির সাথে সংযুক্ত একটি বাতিতে 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সরবরাহ করে 15 মিনিটের মধ্যে যে শক্তি সরবরাহ করা হবে তা হলো। 15 মিনিটে কত শক্তি সরবরাহ করা হবে, খুব ভালো একটা প্রশ্ন। দেখো এই শক্তি সরবরাহ মানে কি, মানে সেই আমাকে বের করতে হবে যে কতটা হিট উৎপন্ন হচ্ছে। অ্যাকচুয়ালি একটা বাল্বের মধ্যে কতটা হিট উৎপন্ন হচ্ছে সেটাই বের করতে হবে। তাহলে কি পাবো, H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে আমাকে ভোল্টেজ দিয়েছে 12 ভোল্ট, আমাকে আই দিয়েছে 3 অ্যাম্পিয়ার, আমাকে টাইম দিয়েছে 15 মিনিট, তাই না। আর ইকুয়াল টু কি পাবো, আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি বাই আই করে বের করে নি, 12 বাই 3, 3 4 12, আর ইকুয়াল টু 4 ওহম। এখানে বসাও আই স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 ইন্টু আর কত 4 ইন্টু টি কত 15 ইন্টু 60, 15 ইন্টু 60। তাহলে তুমি করে দাও 1590, 900 ইন্টু 9 4 36, তাহলে কত হয় 9 6 54, 4 থাকলো 5, 9 3 27, 28 29 30 31 32, 32, 324 দুটো শূন্য, 324 দুটো শূন্য, এই যে
ক্লিয়ার করতে পেরেছি কি? তাহলে বিভিন্ন ফর্মে যে ফর্মুলাগুলো তোমাকে বলছি সেই ফর্মুলাগুলো একটু বি কেয়ারফুল ভাবে তুমি ফর্মুলাগুলো নোট ডাউন করতে যাবে। বাকি ভিক্টর এডুকেশনে যুক্ত থাকলে ভিক্টর এডুকেশন অ্যাপ ডাউনলোড করে ফ্রিতে এবং পেইড ভার্সনে তুমি যদি পড়াশোনা করতে পারো, টেস্ট দিতে পারো, গ্রুপ ডি তোমার হাতে থাকবে। এলপি রেজাল্টটা বেরোক, টেকনিশিয়ানের রেজাল্টটা বেরোক, সোমনাথ স্যার বাংলার বুকে দাঁড়িয়ে যে পরিমাণ সাকসেসের ঝড় তুলবে, যে পরিমাণ স্টুডেন্ট সোমনাথ স্যারের কাছ থেকে মাত্র 1 বছর অনলাইনে এসেছে, সোমনাথ যে পরিমাণ সাকসেসের ঝড় তুলবে, মাত্র 7,000 6,000 6,500 সাবস্ক্রাইবার নিয়ে যে পরিমাণ সাকসেসের ঝড় তুলবে, বাংলায় কেউ পারবে না। চলো নেক্সট। উদ্ভিদের মূলের কোষের শক্তি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন হয়, সুতরাং শিকড়গুলি ড্যাশ থেকে বায়ু গ্রহণ করে। তো উদ্ভিদের যে শিকড়গুলো রয়েছে তারাও বায়ু গ্রহণ করে, কোথা থেকে? না মাটির কণার মধ্যে যে বায়ু স্থান থাকে সেখান থেকে তারা গ্রহণ করে। নেক্সট, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়া অধ্যয়ন করে যথাক্রমে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। অর্থাৎ তোমাকে বিক্রিয়াটা সমাধান করতে হবে, মানে সমীকরণটা সমাধান করতে হবে। সমীকরণ সমাধান করার প্রথম নিয়ম হচ্ছে যেটা সব থেকে বেশি রয়েছে সেটাকে আগে ব্যালেন্স করতে হয়। কোনটা সব থেকে বেশি রয়েছে? দেখো অক্সিজেনটা এখানে সব থেকে বেশি। দেখো অক্সিজেন এখানে 4টা রয়েছে, আর এখানে অক্সিজেন কটা রয়েছে? 0টা অক্সিজেন, মানে একটা অক্সিজেন রয়েছে, একটা অক্সিজেন অ্যাটম রয়েছে। তাহলে এখানে আমি 4 বসিয়ে দিলাম। দেখো এখানে 4 বসানোর সাথে সাথে 4 2 8, 4 2 8টা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে 2টো হাইড্রোজেন, তাহলে এখানেও 4 বসাতে হবে আমাকে। আচ্ছা আমি এটা অন্য কালি দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। এখানেও 4 বসাতে হবে আমাকে, এখানে 4 বসিয়ে দিলে এখানেও 4 বসাতে হবে, তাহলে তো 4 2 8টা হাইড্রোজেন অ্যাটম, 8টা হাইড্রোজেন অ্যাটম। আর এখানে আমি লিখে দিচ্ছি এখানেও 8টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেনের সমস্যার সমাধান হয়ে গেছে, অক্সিজেন সমস্যার সমাধান হয়ে গেছে। এবার দেখো এখানে 3টে আয়রন রয়েছে আর এখানে একটা আয়রন রয়েছে, তাহলে এখানে 3 দিয়ে দাও। 3টে আয়রন, 3টে আয়রন, তাহলে একটা একটা করে লিখছি। দেখো আয়রন 3টে, এদিকেও 3টে, এদিকেও 3টে, কমপ্লিট। হাইড্রোজেন এদিকেও 8টা, এদিকেও 8টা, কমপ্লিট। অক্সিজেন এদিকেও 4টা, এদিকেও 4টা, কমপ্লিট। তাহলে আমরা ব্যালেন্স কমপ্লিট। তাহলে এক্স এর বদলে কে ছিল? এটা ছিল এক্স, এটা ছিল ওয়াই, এটা ছিল আমাদের জেড, এখানে কেউ নেই মানে 1 রয়েছে। আর এটা ছিল আমাদের, ও এটা কিছু ছিল না, আচ্ছা এটা ছিল আমাদের জেড। যদি এটাও দিয়ে দেয় তোমাদের এক্স ওয়াই জেড বা এটা কিছু দিয়ে দেয়, তাহলে এটা কেউ নেই মানে 1, কিছু নেই মানে এখানে 1। তাহলে 3 4 4, 3 4 4 উইল বি রাইট অ্যান্সার, 3 4 4 উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি একটি তামার তার একটি অভিন্ন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে চলে যায় তাহলে প্ররোচিত কারেন্টের দিকটি, দেখো যেখানে ইনডিউস কারেন্ট বলবে না, ইনডিউস কারেন্ট মানে কারেন্টটা যেখানে ইনডিউস মানে কি উৎপন্ন হবে, তো সেখানে ফ্লেমিং এর ডান হাতের রুল। এটাও এইটাই, এই যে মধ্যমাটা, মধ্যমা হচ্ছে ইনডিউস কারেন্টের দিক, এটা হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ বা বলের দিক, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আর যেখানে মোটর বা যেখানে শুধু পরিবর্তিত তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র থাকবে সেখানে কিন্তু ফ্লেমিং এর বাম হাতের নিয়ম ব্যবহার হবে। ওকে, তো এখানে ফ্লেমিং এর ডান হাতের নিয়ম উইল বি রাইট অ্যান্সার। ইনডিউসড কারেন্ট যেখানে বলবে ওটা যেখানে কারেন্ট উৎপন্ন হবে, এই কি টার্মটাকে মনে রাখবে, ইনডিউস বলেছে মানে, বা জেনারেটর বলেছে মানে জেনারেটরেও কারেন্ট ইনডিউস হয়, তো সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফ্লেমিং এর ডান হাতের নিয়ম। পরবর্তী প্রশ্ন, আচ্ছা দেখে নিও ফ্লেমিং এর ডান হাতের নিয়ম। একটি গোলাকার আয়না দ্বারা উৎপাদিত বিবর্ধন, বিবর্ধন ম্যাগনিফিকেশন মানে কতটা বড় হচ্ছে তার বস্তুটা, বস্তুটা কতটা বড় উৎপন্ন হচ্ছে সেটা কিসের উপর নির্ভর করে বলে দিই। গোলাকার আয়না বলেছে, গোলাকার আয়না মানে, গোলাকার আয়না মানে একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ, এগুলো হচ্ছে গোলাকার আয়না। তো এটার ক্ষেত্রে বিবর্ধন মানে হচ্ছে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু, ভালো করে মনে রেখে দাও বলছি, কি হবে না প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। অর্থাৎ প্রতিবিম্ব মানে মেরু থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে মেরু থেকে প্রতিবিম্বে কত দূরে অবস্থিত, ডিভাইডেড বাই মেরু থেকে বস্তুটা কত দূরে অবস্থিত। অর্থাৎ m ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। এইটা মনে রেখে দেবে। তাহলে এখানে কি হবে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এটা তো হবে না, এটা তো হবে না, এটাও হবে না, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং এর সম্পর্কে আরো ডিটেলস আমি আমার একটা আলোর চ্যাপ্টারে ক্লাস করেছি, প্লেলিস্টে চেক করলে তোমরা পেয়ে যাবে, অথবা তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো এখানেও আমি ক্লাসগুলো আস্তে আস্তে ফ্রি কোর্সের মধ্যে ক্লাসগুলো আপলোড করছি, কিছু কিছু ক্লাস অ্যাপটা ডাউনলোড করেও দেখতে পারো। ঠিক আছে, তো ভাই এই ছিল আজকের ক্লাস। যারা সায়েন্স কোর্সে ভর্তি হতে চাও বা যে কোনো কোর্সে ভর্তি হতে চাও, প্রচুর কিছু রয়েছে সায়েন্স কোর্সে, ঠিক আছে,
মানে একদম কম্প্যাক্ট টাকার প্রচুর ছেলে মেয়ে টেকনিশিয়ানের সুযোগ পেয়েছে। তো তোমরা যদি ঢুকতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, অথবা যে কোনো কোর্সে ঢোকার জন্য আমাদের যে অফিসিয়াল অ্যাপ, মাত্র এক সপ্তাহের মধ্যে 174+ রিভিউ। যে ভিক্টরি এডুকেশন অথেন্টিক কিনা সেটার জন্য তোমাদের কি করা উচিত, অ্যাপটায় গিয়ে প্লে স্টোরে না রিভিউ গুলো চেক করো, বাদ বাকি কিচ্ছু করতে হবে না। একটা অ্যাপ রাখা হয়েছে, প্রচুর স্টুডেন্ট তারা রিভিউ দিয়েছে, রিভিউ গুলো চেক করো। 500+ ডাউনলোড, মানে বুঝতেই পারছো কত স্টুডেন্ট সোমনাথ স্যারের কাছে পড়ে। ঠিক আছে, পেইড কোর্সেস, এখানে গেলে পেইড কোর্স পাবে, ফ্রি কোর্সে গেলে ফ্রি কোর্স কিছু কিছু পাবে, ফ্রি উইকলি টেস্ট রয়েছে, পেইড টেস্ট, একটু সুন্দর একটা অ্যাপ রয়েছে তোমাদের জন্য। কোর্স নিতে গিয়ে কোনো যদি প্রবলেম হয় তাহলে এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবে, এটা আমারই নাম্বার, বাংলা একমাত্র টিচার যে তোমার ফোন ধরবে, তোমাকে বোঝাবে। এখনো পর্যন্ত আমি স্টুডেন্টদের ফোন ধরি, দিস ইজ মাই ইউএসপি। ঠিক আছে, তো এই অ্যাপটা ইনস্টল করে নাও। ইনস্টল করার পর কি করবে, রেজিস্টার করবে। রেজিস্টার করতে গেলে তোমার নাম, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, নিজস্ব ক্রিয়েট করা পাসওয়ার্ড স্টেট দিয়ে আই এগ্রি করে রেজিস্টার হয়ে যাবে। হওয়ার পর দেখবে পেইড ব্যাচ আসবে, এইরকম একটা অপশন আসবে পেইড কোর্স। এই পেইড কোর্সে ক্লিক করবে। কি করে পেইড কোর্সটা নেবে আমি বলছি, বলে দেখবে রেলওয়ে সায়েন্স স্পেশাল ব্যাচ 1049 টাকা প্রাইস রয়েছে, একদম নমিনাল প্রাইস। যেভাবে আমি পড়াই তার তুলনায় এটা একদম নমিনাল। অনেকে হয়তো টাকা ক্ষতি হয়ে যাবে, ভাই তুমি অনেক টাকা দিয়ে আইটিআই করেছো, মাধ্যমিক এইচএস পাস করেছো, যে পরিমাণ টাকা দিয়ে রেলের অ্যাপ্লিকেশন করতে গেলে 500 টাকার উপর খরচা হয়ে যাচ্ছে, সাইবার ক্যাফেতে 100 টাকা দিতে হচ্ছে আর 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, সেটা নিয়ে 600 টাকা খরচা। যারা এত বড় একটা কোর্স তোমাকে আমি দেবো মাত্র 1049 টাকা, অনেক বেটার কোর্স, বাংলায় প্রথমবার। বাই নাওতে ক্লিক করবে, দিয়ে পে অনলাইন করবে, এটা কিন্তু পেড হয়ে যাবে। ওকে, তো এই কিছু আরো কিছু রিভিউজ এখানে রয়েছে। তো অবশ্যই প্রত্যেকে যারা বলবো, যারা ফ্রিতেও আমার ক্লাসগুলো দেখতে চাও তারা অবশ্যই লাইক, শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো এই ছিল আজকে ক্লাস, আশা করি প্রত্যেকে ভালো করে এনজয় করলে। আর যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা অনেক দিন থেকে ভিক্টরি এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিক্টরি এডুকেশন অ্যাপটা ডাউনলোড করো এবং প্লে স্টোরে গিয়ে রেটিং, বিশেষ করে 5 স্টার রেটিং এন্ড নিজস্ব মতামত ব্যক্ত করো। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের একটি ক্লাস।